ছোট্ট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন কাঠামো ৫টি ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম ধাপে ১৮,২৫৭ টাকা, দ্বিতীয় ধাপে ১৫,৪১৬ টাকা, তৃতীয় ধাপে ৯,৮৪৫ টাকা, চতুর্থ ধাপে ৯,৩৪৭ টাকা ও পঞ্চম ধাপে ৮,৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, আমাদের এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন কাঠামো ৫টি ধাপে নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, প্রথম ধাপে হচ্ছে যে এই টাকাটা নির্ধারণ করা হয়েছে, দ্বিতীয় ধাপে এই টাকা, তৃতীয় ধাপে এই টাকা, চতুর্থ ধাপে এই টাকা এবং পঞ্চম ধাপে কিন্তু এই টাকা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়টি আমাদেরকে বলা হয়েছে, তাই না? এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে কোন ধাপে বেতন কত তা সহজে কিভাবে আমরা পড়তে পারি। আচ্ছা, সে বলেছে কোন ধাপে বেতন কত তা সহজে কিভাবে পড়তে পারি। এবারে যদি আমরা একটু ডান পাশে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি। আচ্ছা, তাহলে এই মেয়ে শিশুটি বলেছে যে আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই কিন্তু এই সংখ্যাগুলোকে পড়তে পারি, তাই না? আমরা তো অবশ্যই এর আগেও স্থানীয় মান সম্পর্কে শিখেছি, তাই না? আচ্ছা, দেখো যদি আমরা এই প্রথম ধাপে যে বেতনটা নির্ধারণ করা হয়েছে, আমরা যদি এই টাকাটাকে একটু লক্ষ্য করি, দেখো আমরা কি করব? আমরা হাজারের ঘরটাকে আলাদা করব। ঠিক আছে? হাজারের ঘরের জায়গাতে আমরা একটি চিহ্ন দেবো, মানে একটি কমা দিব। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটিকে কিভাবে করে পড়তে হয়। আচ্ছা, যেমন দেখো একক, দশক, শতক, হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে ৮। এই ৮-এর আগে এই জায়গাতে আমরা একটি কমা দিব। ঠিক আছে? আমরা এই জায়গাতে একটি কমা দিয়ে দেবো। আচ্ছা, এই কমা দ্বারা আমরা বুঝালাম যে কমার আগে যে সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে হাজার। ঠিক আছে? যেমন কমার আগে রয়েছে ১৮, তার মানে আমরা এটিকে পড়বো হচ্ছে ১৮,২৫৭ টাকা। আবার একই রকমভাবে যদি আমরা দ্বিতীয় ধাপে যে টাকাটা নির্ধারণ করা হয়েছে এটিকে যদি একটু পড়ার চেষ্টা করি, দেখো আমরা কি করব? একই রকমভাবে হাজারের ঘরটাকে আমরা একটু চিহ্নিত করব। হ্যাঁ, দেখো আমরা যদি একদম ডান পাশে যে থাকে এটিকে বলা হয় একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে দেখতে পাচ্ছি রয়েছে ৫, অর্থাৎ ৫-এর আগে এই জায়গাতে কিন্তু আমরা একটি কমা দিব, তাই না? আমরা এখানে একটু কমা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কমার আগে রয়েছে ১৫, তার মানে আমরা বলবো হচ্ছে ১৫,০০০। আচ্ছা, ১৫,৪১৬, তাই না? আচ্ছা, এইভাবে করে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে কমা ব্যবহার করে আমরা খুব সহজেই পড়তে পারি, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ১ নম্বরে আমাদেরকে বলা হয়েছে সংখ্যাগুলো পড়ি ও স্থানীয় মান নির্ণয় করি, একটি করে দেখানো হলো। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে সংখ্যাটি দেখেছি, অর্থাৎ প্রথম ধাপে যে বেতন নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে কত? আমরা কিন্তু দেখেছিলাম, দেখো আমরা কিন্তু দেখেছিলাম ১৮,২৫৭, তাই না? তাহলে এই সংখ্যাটির স্থানীয় মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। শুধু এটি না, ৫টি যে সংখ্যা আমাদের দেওয়া রয়েছে, ৫টি বেতনের ধাপ যেহেতু আমাদেরকে দেওয়া রয়েছে, এই প্রত্যেকটি সংখ্যার ৫টি সংখ্যার স্থানীয় মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? দেখো এখানে কিন্তু এই প্রথম সংখ্যার স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমাদের দেখানো হয়েছে। আমরা প্রথমে লিখলাম ১৮,২৫৭। এবারে আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে বা ডান পাশে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় হচ্ছে একক। তাহলে এটি একক, এটি দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, যেমন দেখো ৭কে আমরা বলতে পারি ৭ একক। ঠিক আছে? ৭ একক কীভাবে লেখে? শুধুমাত্র ৭ লিখলেই হয়ে গেল ৭ একক। এরপরে ৫ হচ্ছে দশক, আমরা লিখবো হচ্ছে ৫ দশক। আচ্ছা, ৫ দশক কীভাবে লিখব? আমরা ৫-এর জন্য একটি ৫ প্রথমে দিব, এরপরে দেখব ৫-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে, যে কয়টি সংখ্যা আমরা সেই কয়টি শূন্য দেব। ৫-এর ডান পাশে যেহেতু একটি সংখ্যা রয়েছে, যার কারণে কিন্তু আমরা একটি শূন্য দেব। দেখো ৫-এর পরে আমরা একটি শূন্য দিয়ে দিলাম। এরপরে ২-এর স্থানীয় মান হচ্ছে ২ শতক, তাই না? আচ্ছা, তাহলে ২ শতক আমরা কীভাবে লিখবো? প্রথমে এই ২কে আমরা শুরুতে লিখবো, এরপরে দেখবো যে ২-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে, ২-এর ডান পাশে ২টি সংখ্যা রয়েছে, যার কারণে আমরা ২টি শূন্য এখানে দিয়ে দিলাম। দেখো ২ লিখে আমরা ২টি শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল ২ শত। এরপরে রয়েছে ৮, ৮-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে ৮কে আমরা বলতে পারি হচ্ছে ৮,০০০। দেখো ৮,০০০ কীভাবে লিখবো? এই ৮কে আমরা শুরুতে লিখলাম, এবারে কী করবো? দেখবো ৮-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে, একটি, দুইটি, তিনটি। যেহেতু 3টি সংখ্যা রয়েছে যার কারণে ৮-এর পরে আমরা 3টি শূন্য দিয়ে দিলাম, একটি, দুইটি, 3টি। তাহলে মোট হয়ে গেল কিন্তু ৮,০০০। খুবই সহজ কিন্তু, তাই না? আচ্ছা, এরপরে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ১, ১-এর স্থানীয় মান হচ্ছে ১,
অযুত, তাই না? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, যার কারণে এককে বলতে পারি আমরা এক অযুত। এবারে এক অযুতকে কীভাবে লিখবো? যেহেতু এক অযুত, যার কারণে শুরুতে আমরা একটি এক লিখবো। এরপরে এই একের ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে? 1 2 3 4, চারটি সংখ্যা, যার কারণে আমরা চারটি শূন্য এই জায়গাতে দিয়ে দিব। 1 2 3 4, চারটি শূন্য দিলেই কিন্তু এক অযুত এখানে হয়ে যাবে, অটোমেটিক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করব। তাহলে এটি যেহেতু আমাদের প্রথম বেতনের যে সংখ্যাটি, হ্যাঁ, সেটির স্থানীয় মান আমরা নির্ণয় করলাম। এরপরে দ্বিতীয় ধাপে যে বেতনের সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, যে টাকাতে দেখতে পাচ্ছি, এর স্থানীয় মান যদি আমরা একটু একই রকমভাবে নির্ণয় করি, চলো বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ধাপে যে টাকাটা বেতন নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 15,416 টাকা। তাহলে এই সংখ্যার স্থানীয় মান যদি আমরা একটু নির্ণয় করি, দেখো আমরা এই সংখ্যাটিকে একটু আলাদা জায়গাতে লিখে নেব শুরুতেই। দেখো আমরা লিখলাম হচ্ছে 15,416। আচ্ছা, তাহলে একদম শেষে এখানে যে অঙ্কটি থাকে এটির স্থানীয় মান হচ্ছে একক, তাই না? আমরা জানি এখানে যেহেতু 6 রয়েছে, তাহলে এটিকে আমরা বলতে পারি হচ্ছে 6 একক, 6 একক। এখন এই 6 একককে আমরা কীভাবে করে লিখতে পারি? আমরা যদি শুধুমাত্র 6 লিখি তাহলে কিন্তু 6 একক হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা জানি এককের আগে যেটি থাকে সেটিকে বলা হয় হচ্ছে দশক, তাই না? একক, দশক। তাহলে এই এককে আমরা বলতে পারি হচ্ছে এক দশক। এখন এক দশককে কীভাবে লিখব? এই একটাকে শুরুতে আমরা এইখানে লিখে দেব, এবং একের পরে যেহেতু একটি সংখ্যা রয়েছে, যার কারণে একটি শূন্য দিলেই এক দশক হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 একক, দশক, শতক, অর্থাৎ 4কে আমরা বলতে পারি হচ্ছে 4 শতক, 4 শতক, 4 শতক। এখন 4 শতককে কীভাবে লিখব? আমরা প্রথমে লিখবো হচ্ছে 4, যেহেতু 4 রয়েছে আমরা প্রথমে লিখলাম হচ্ছে 4। এরপরে 4-এর পরে কয়টি সংখ্যা রয়েছে? একটি, দুইটি, যার কারণে কিন্তু আমরা এখানে দুটি শূন্য দিয়ে দেবো, একটি শূন্য, দুটি শূন্য। তাহলে আমাদের কিন্তু 4 শতক এখানে হয়ে গেল। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, অর্থাৎ আমরা হাজারের ঘরে দেখতে পাচ্ছি 5, যার কারণে এই 5কে আমরা বলতে পারি হচ্ছে 5,000, 5,000, 5,000। এখন 5,000 কীভাবে লিখবো? এই 5কে আমরা শুরুতেই এখানে লিখে দিলাম। এরপরে 5-এর পরে সংখ্যা রয়েছে কয়টি? একটি, দুইটি, তিনটি সংখ্যা, যার কারণে আমরা তিনটি শূন্য এখানে দিয়ে দেবো, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, হয়ে গেল কিন্তু 5,000। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, এই একের স্থানীয় মান কিন্তু এক অযুত, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে এক অযুত, এক অযুত। এখন এক অযুত কীভাবে লিখবো? শুরুতে কিন্তু এই এককে আমরা এই জায়গাতে লিখে দেবো, এবং একের পরে কয়টি সংখ্যা রয়েছে? 1 2 3 4, চারটি সংখ্যা যেহেতু রয়েছে, যার কারণে আমরা চারটি শূন্য এখানে দিয়ে দেবো, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, চারটি শূন্য। তাহলে কিন্তু এখানে অটোমেটিক এক অযুত হয়ে যাবে। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা দ্বিতীয় ধাপে যে বেতন নির্ধারণ করা হয়েছে, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপটা তো আমরা এখানে করেছি, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই বাকি যে 3টে ধাপ রয়েছে, এই 3টে ধাপে যে বেতন নির্ধারণ করা হয়েছে সেই সংখ্যার স্থানীয় মান কিন্তু তোমরা একই রকমভাবে নির্ণয় করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, এখানে তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপ, এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই সংখ্যাগুলোর স্থানীয় মান তোমরা নির্ণয় করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও। আচ্ছা, আমাদের বলা হয়েছে সংখ্যাগুলোকে, অর্থাৎ এই নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় আকারে সাজাতে বলা হয়েছে এবং বড় থেকে ছোট আকারে সাজাতে বলা হয়েছে। তাহলে প্রতীক বলতে কি? প্রতীক বলতে কিন্তু এই যে দুটি প্রতীক আমরা শিখেছিলাম, তাই না? তোমাদের তো নিশ্চয়ই মনে হচ্ছে এটিকে বলা হয় হচ্ছে ছোট এবং এটিকে বলা হয় বড়, তাই না? এই যে দুটি প্রতীক আমরা শিখেছিলাম, এই দুটি প্রতীককে ব্যবহার করে আমাদের এই সংখ্যাগুলোকে সাজাতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা, এই সংখ্যাগুলোকে প্রথমে আমাদের ছোট থেকে বড়, এখানে বলা হয়েছে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে আমরা দেখব যে এর ভিতরে সবচাইতে ছোট সংখ্যা কোনটি, তাই না? এই সংখ্যাগুলোর ভিতরে সবচাইতে ছোট সংখ্যা কোনটি? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, দেখো এই প্রথম সংখ্যাটিতে মোট কয়টি অঙ্ক রয়েছে? 1 2 3 4 5টি, এখানে 1 2 3 4 5টি, এখানে 1 2 3 4। আচ্ছা, তাহলে এখানে রয়েছে কিন্তু 4টি অঙ্ক, তাহলে 5টি অঙ্ক, এই দুটোতে রয়েছে 5টি অঙ্ক এবং এখানে রয়েছে 4টি অঙ্ক। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারি 4টি অঙ্ক যেহেতু ছোট, তার মানে এই সংখ্যাটি কিন্তু ছোট হবে, তাই না? তাহলে এই সংখ্যাগুলোকে আমরা পরে দেখব, এগুলোতে যেহেতু বেশি সংখ্যা রয়েছে, মানে বেশি অঙ্ক রয়েছে, যার কারণে এই দুটিকে আমরা পরে দেখব। আচ্ছা, আমরা এখানে একটু ছোট অঙ্ক পেলাম, এখানে রয়েছে 1 2 3 4, এখানেও 4টি অঙ্ক, 1 2 3 4, এখানেও 4টি অঙ্ক, অর্থাৎ এই 3টি জায়গাতে কিন্তু আমরা 4টি করে অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এই 3টির ভিতরে সবচেয়ে ছোট কোনটি সেটিকে কিন্তু আমরা শুরুতে বের করব, তাই না? এখন
এখন ছোট এবং বড় আমরা কিভাবে করে খুঁজে বের করতে পারি এটা বোঝার জন্য কিন্তু খুবই সহজ একটি টেকনিক রয়েছে। সেটি হচ্ছে কি, আমরা একদম শুরু থেকে অর্থাৎ এই প্রথম সংখ্যাগুলোকে লক্ষ্য করবো যে এই প্রথম সংখ্যাগুলোর ভিতরে কোনটি সবচাইতে ছোট। ঠিক আছে, যেটি ছোট হবে সেই পুরো সংখ্যাটিই কিন্তু ছোট। যেমন দেখো এখানে প্রথমে রয়েছে হচ্ছে 9, এখানে 9, এখানে রয়েছে 8 এবং এখানেও রয়েছে 9। তাহলে 9, 9, 8 এই তিনটির ভিতরে সবচাইতে ছোট কে? সবচাইতে ছোট কিন্তু 8, তাই না? যেহেতু 8 ছোট, তার মানে এই পুরো সংখ্যাটি ছোট হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সবচাইতে ছোট সংখ্যাটিকে আমরা নির্ণয় করে ফেললাম। আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটি সবচাইতে ছোট। তাহলে আমরা এটিকে সবার আগে লিখব, যেহেতু আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। সবচাইতে ছোট পাচ্ছি 8875, আমরা লিখে দিলাম 8875। আচ্ছা, এরপরে আমরা এই যে দুটি প্রতীক এখানে দেখতে পাচ্ছি, এই দুটি প্রতীকের মধ্যে কোনটিকে এখানে ব্যবহার করব? আমরা জানি যে এটি যেহেতু সবার চাইতে ছোট, তার মানে এই ডান পাশে যে সংখ্যাটি লিখব সেটি কিন্তু ওর চাইতে বড় হবে, এই সংখ্যার চাইতে বড় হবে। তাহলে আমরা কোন প্রতীকটি বসাবো এখানে? আমরা কিন্তু অবশ্যই এই উপরের প্রতীকটিকে বসাবো। কেন? কারণ হচ্ছে, দেখো এই প্রতীকটিকে আমরা কেন বসাবো, কারণ হচ্ছে আমরা কিন্তু এটিকে একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম, তাই না? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। আমরা জানি যে এই যে মুখটি, এই মুখটি যেদিকে হা করা থাকবে, হ্যাঁ, সেই পাশের সংখ্যাটি কিন্তু বড় হয়, তাই না? আচ্ছা, যেমন দেখো এই যে আমরা কিন্তু এই চিহ্নটিকে এরকম একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম। দেখো এই যে এই মুখটি কিন্তু যেভাবে করে হা করানো যায়, তাহলে এই মুখটি যে পাশে হা করা থাকবে, যেমন দেখো এই মুখটি কিন্তু এই পাশে হা করা এবং এই মুখটি কিন্তু এই পাশে হা করা, তাহলে যে পাশে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। তাহলে দেখো আমাদের এই সংখ্যাটি যেহেতু সবচাইতে ছোট, তার মানে ডান পাশে যে সংখ্যায় লিখবো সেটি কিন্তু বড় হবে, ওর চাইতে বড় হবে। এবং এই জন্যই কিন্তু আমরা বড় সংখ্যার দিকে মুখটিকে হা করিয়ে রাখলাম, তাই না? কারণ এই মুখটি সবসময় বড় সংখ্যার দিকে হা করে থাকে। আচ্ছা, এই জন্য এইভাবে করে আমরা এই মুখটিকে অঙ্কন করলাম। এরপরে এই সংখ্যাটি চলে গেল, এরপর বাকি থাকলো কিন্তু এই দুটি, তাই না? এখন এই দুটির ভিতরে কে ছোট সেটিকে আমরা লক্ষ্য করব। আচ্ছা, আমাদের প্রথম দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এখানেও 9, এখানেও 9, দুটি যেহেতু 9 আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। এরপর আমরা দেখব পরবর্তী সংখ্যা। এখানে রয়েছে 8, এখানে রয়েছে 3। এখন 8 ছোট নাকি 3 ছোট? হ্যাঁ, যেহেতু 3 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি কিন্তু ছোট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 9347 আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 9347কে এই জায়গাতে লিখে দেবো। আমরা লিখে দেবো হচ্ছে 9347। আচ্ছা, এরপরে দেখো এটি গেল, বাকি রইল কিন্তু এই সংখ্যাটি, তাহলে এবং বাকি এই যে অঙ্কগুলো, এই সংখ্যাগুলো, এগুলোতে কিন্তু পাঁচটি করে অঙ্ক রয়েছে, যার কারণে এইগুলোকে কিন্তু আমরা বুঝতে পারি অনেক বড় সংখ্যা, তাই না? সেই তুলনায় এগুলোতে যেহেতু চারটি করে অঙ্ক রয়েছে, তার মানে এগুলো কিন্তু ছোট সংখ্যা। আচ্ছা, তাহলে এই তিনটের ভিতরে দুটি যেহেতু এখানে চলে গেল, বাকি রইল এটি, তাহলে এরপরে কিন্তু আমরা এই সংখ্যাটিকে লিখে দিব, তাই না? দেখো আমরা আবারও কিন্তু এই একই রকমভাবে এই মুখটিকে অঙ্কন করবো, এইভাবে করে অঙ্কন করবো। তারপর আমরা লিখবো হচ্ছে 9845, কারণ এরপরে এটি ছোট, তাই না? 9845। আচ্ছা, এরপরে আমরা আবারও এইভাবে করে একটি চিহ্ন দিব। তারপরে দেখো এই সংখ্যাটিও চলে গেল, বাকি রইল এই দুটির ভিতরে আমরা আবার কি সেই একই রকমভাবে লক্ষ্য করব একদম শুরু থেকে। দেখো এখানে শুরুতে রয়েছে 1, এখানে শুরুতে রয়েছে 1 এবং 1 দুটি কিন্তু সমান, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। এরপরে এখানে দেখতে পাচ্ছি 1-এর পরে রয়েছে 8, এখানে 1-এর পরে রয়েছে 5। এখন 8 ছোট নাকি 5 ছোট? অবশ্যই 5 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, তাই না? তাহলে এই সংখ্যাটিকে আমরা এরপরে লিখব 15416। আমরা লিখে দেবো 15416। আচ্ছা, এরপরে এটি যখন আমাদের লেখা হয়ে গেল, বাকি রইল এই সংখ্যাটি, তাহলে এটিকে তো আর কোনো সংখ্যার সঙ্গে তুলনা করার নেই, তাই না? এই একটি মাত্র সংখ্যা যেহেতু বাকি রয়েছে, এটিকে আমরা সবার শেষে লিখে দেবো, অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু সবার চাইতে বড়। আচ্ছা, তাহলে আমরা এবারে কি করব? আমরা কিন্তু এইভাবে একই রকম চিহ্ন দিয়ে আমরা কিন্তু কি করব? এই সংখ্যাটিকে 18257, এই সংখ্যাটিকে এখানে কিন্তু আমরা লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে যেহেতু জায়গা কম, তোমরা কিন্তু তোমাদের খাতায় সুন্দর করে লিখবে। আমরা লিখলাম হচ্ছে 18000, দেখো 18000 কত বলা হয়েছে? 257। আচ্ছা, এটিকে কিন্তু আমরা সবার শেষে লিখলাম, কারণ এটি হচ্ছে বড়। এবারে আমাদের কি বলা হয়েছে? দেখো এবারে কিন্তু বলা হয়েছে বড় থেকে ছোট, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমাদের এবারে বড় থেকে ছোট আকারে আমাদের কিন্তু লিখতে বলা হয়েছে। এবারে আমরা কিন্তু এটিকে 1 মিনিটের ভিতরে সমাধান করতে পারবো। কিভাবে? দেখো খুবই মজার একটি বিষয়, সেটি হচ্ছে ছোট থেকে বড় আমরা যখন সাজাবো, এখন এটি তো ছোট থেকে বড়, তার মানে এটিকে যদি উল্টোভাবে আমরা সাজাই, তাহলেই কিন্তু বড় থেকে ছোট হয়ে যাবে। দেখো এটি সবার বড়, তারপরে বড় এটি, তারপরে বড় এটি, তারপরে এটি, তারপরে এটি, অর্থাৎ উল্টোভাবে সাজালেই কিন্তু বড় থেকে ছোট অটোমেটিক হয়ে যাবে, আমাদের আর এত বারবার দেখতে হবে না, তাই না? তাহলে আমরা কি করব? এই সংখ্যাটিকে আমরা এবারে শুরুতে লিখব। দেখো আমরা লিখব হচ্ছে 18000,
18,257, 257। এবারে আমরা কি করব, এই যে চিহ্নটি দেখো, এই যে চিহ্নটি আমরা দেখেছি, এই চিহ্ন দুটির মধ্যে কোনটি দিব? আমরা কিন্তু এবারে এই চিহ্নটি দিব, তাই না? কেন? কারণ আমরা জানি এবারে বড় থেকে ছোট কিন্তু আমরা লিখছি, তার মানে সর্বপ্রথম যে সংখ্যাটি থাকবে সেটি কিন্তু সবার চাইতে বড়, এরপরে যেটি থাকবে সেটি কিন্তু ছোট হবে, তাই না? যার কারণে এই বড় সংখ্যার দিকে কিন্তু আমরা এই মুখটিকে হাঁ করে দেবো, এইভাবে দিব, ঠিক আছে? আচ্ছা, এটি যেহেতু সবার চাইতে বড়, এরপরে সংখ্যা হবে কত? 15,416। দেখো আমরা লিখবো হচ্ছে 15,416। আচ্ছা, এরপরে আবারও এরকম একটি চিহ্ন দেবো, কারণ এটি দ্বারা বোঝানো হয় হচ্ছে কি, যে এই পাশের সংখ্যাটি কিন্তু বড়, তাই না? কারণ এরপরে আমরা ডান পাশে যে সংখ্যাটি লিখবো সেটি কিন্তু ছোট হবে, এটি কিন্তু বড় হবে, কারণ আমরা বড় থেকে ছোট আকারে লিখতেছি। আচ্ছা, এরপরে রয়েছে 9,845, আমরা লিখবো 9,845। এরপর আমরা এরকম আরও একটি চিহ্ন দিয়ে আমরা এবারে দেখতে পাচ্ছি 9,347, 9,347। এরপরে আরও একটি এভাবে চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে 8,875, 8,875। আচ্ছা, 8,875, তাই না? আমরা লিখলাম 8,875। তাহলে আশা করি তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নটি আমরা যদি লক্ষ্য করি, এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি গহনা ক্রয় করেন। আচ্ছা, বলা হয়েছে সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি গহনা কেনেন। ক্রয় করেন মানে কি? সে কিন্তু কেনেন। আচ্ছা, গহনা কিনতে তার 97,779 টাকা লাগে। আচ্ছা, এই গহনা কিনতে তার 97,779 টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে এই যে গহনার মূল্য, এটিকে আমাদের কথায় লিখতে বলা হয়েছে এবং এই সংখ্যাগুলোর, এগুলোর ভিতরে যে অঙ্কগুলো রয়েছে এগুলোর স্থানীয় মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের দুটি কাজ, আমরা প্রথমে এটিকে সংখ্যায় লিখব, তারপর আমরা এখানের প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করব। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 2 নম্বরে গহনার যে দামটি দেখতে পেয়েছি, আমাদের কিন্তু বলা হয়েছে 97,779, তাই না? তাহলে এই সংখ্যাটিকে আমরা যখন কথায় লিখব তখন আমরা কিভাবে করে লিখতে পারি? আচ্ছা, দেখো এই যে 97,779 আমরা বললাম, এটিকে আমরা কিভাবে করে পড়েছি, কিভাবে করে আমরা নির্ণয় করেছি? আমরা কি করব? আমরা কিন্তু শুরুতে এটিকে পড়ার জন্য হাজারের ঘরটাকে আলাদা করব, তাই না? আচ্ছা, দেখো একক, দশক, শতক, হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে এই 7, এই 7-এর আগে আমরা একটি কমা দিব, তাই না? আমরা একটু আগে যেভাবে করে শিখেছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কমার আগে রয়েছে কিন্তু 97, যার কারণে আমরা কিন্তু বললাম যে 97,779। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এখন এই সংখ্যাটিকে যখন আমরা কথায় লিখলাম, আমরা কিভাবে লিখলাম? 97,779, এইভাবে করে কিন্তু আমরা কথায় লিখতে পারি। আচ্ছা, আমাদের কথায় লেখা হয়ে গেল। এবারে আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটিকে কিন্তু আমরা আবার নিচে আলাদা জায়গাতে একটু লিখলাম। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের বলা হয়েছে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আমরা যদি এর স্থানীয় মান নির্ণয় করি, আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে মানে ডান পাশে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় কিন্তু একক, তাই না? তাহলে আমরা এই 9কে বলতে পারি হচ্ছে 9 একক, তাই না? আমরা বলতে পারি হচ্ছে 9 একক, 9 একক, 9 একক। এখন 9 এককে কীভাবে করে লিখতে হয়? আমরা জানি শুধুমাত্র 9 লিখলে কিন্তু হয়ে যায় 9 একক, তাই না? আমরা যদি শুধুমাত্র 9 লিখি তাহলে কিন্তু হয়ে যায় 9 একক। এরপর জানি এককের আগে যে থাকে তাকে বলা হয় দশক, একক, দশক, তার মানে 7 হচ্ছে দশক, তাই না? আমরা লিখতে পারি হচ্ছে 7 দশক। আচ্ছা, 7 দশক। এখন 7 দশকে কীভাবে লিখবো? আমরা যেহেতু 7 দশক, যার কারণে 7কে লিখবো শুরুতে, এবং 7-এর পরে যেহেতু একটি অঙ্ক, যার কারণে আমরা এখানে একটি শূন্য দিয়ে দিব। যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি শূন্য দিয়ে দিলে কিন্তু আমাদের এটিকে সমাধান করা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো একক, দশক, শতক, আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে রয়েছে 7, তার মানে এই 7 হচ্ছে কি শতক, আমরা বলতে পারি 7 শতক, 7 শতক। আচ্ছা, এখন 7 শতক আমরা কীভাবে লিখতে পারি? আমরা শুরুতে লিখবো হচ্ছে 7, এরপরে 7-এর পরে কয়টি সংখ্যা রয়েছে? একটি, দুইটি, যেহেতু দুইটি সংখ্যা যার কারণে আমরা দুটি শূন্য দিলেই কিন্তু হয়ে গেল 7 শতক, এটি কিন্তু অটোমেটিক 7 শতক হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে দেখো এটিকে যদি আমরা নির্ণয় করি একক, দশক, শতক, হাজার, অর্থাৎ হাজারের ঘরে দেখতে পাচ্ছি আমরা 7, তার মানে 7,000, আমরা এটিকে বলতে পারি হচ্ছে 7,000, তাই না? 7,000। আচ্ছা, এখন 7,000 কীভাবে লিখবো? আমরা শুরুতে লিখবো হচ্ছে একটি 7,
এরপরে 7-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি, যার কারণে এখানে আমরা 3টি শূন্য দিয়ে দেবো, 1 শূন্য 2 শূন্য 3 শূন্য। আচ্ছা 3টি শূন্য আমরা দিয়ে দিলাম। এরপরে একই রকমভাবে দেখো এই 9কে যদি আমরা নির্ণয় করি একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 9 যেহেতু অযুতের ঘরে রয়েছে আমরা বলতে পারি হচ্ছে 9 অযুত। দেখো আমরা বলতে পারি হচ্ছে 9 অযুত, 9 অযুত। আচ্ছা এখন 9 অযুত কীভাবে লিখবো? আমরা যেহেতু 9 অযুত যার কারণে শুরুতে লিখবো হচ্ছে 9, এবং 9-এর পরে কয়টি এখানে সংখ্যা রয়েছে? 1 2 3 4টি সংখ্যা, যার কারণে আমরা 4টি শূন্য এখানে দিয়ে দেবো, 1টি শূন্য 2টি শূন্য 3টি শূন্য 4টি শূন্য। তাহলে কিন্তু অটোমেটিক এখানে 9 অযুত হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে এই সংখ্যাটিকে কথায়ও লিখলাম এবং এখানের প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানও কিন্তু নির্ণয় করলাম, আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এরপরে যদি আমরা বইয়ের কাছে চলে যাই, দেখো আমরা যদি পরবর্তী অঙ্কটি লক্ষ্য করি বন্ধুরা, আমরা যদি এবারে একদম নিচে অর্থাৎ 3 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2টি আম বাগানের একটি থেকে 89,325 টাকার এবং অপরটি থেকে 89,775 টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। আচ্ছা দেখো আমাদের বলা হয়েছে 2টি আম বাগান রয়েছে, তাই না? দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু 2টি আম বাগানের চিত্র আমরা দেখতে পাচ্ছি। বলা হয়েছে 2টি আম বাগান রয়েছে, এই 2টি আম বাগানের একটি থেকে 89,325 টাকার আম বিক্রয় করা হলো এবং আরেকটি বাগান থেকে 89,775 টাকার আম বিক্রয় করা হলো। এবার আমাদের বলা হয়েছে যে এই সংখ্যা দুটি পড়ি, এখানে যে দুটি সংখ্যা রয়েছে এই সংখ্যা দুটি পড়ি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। অর্থাৎ আমরা একটু আগে কিন্তু প্রতীক ব্যবহার করে কিভাবে ছোট বড় লিখতে হয় সেটি শিখেছি, তাই না? তাহলে সেইভাবে করে আমাদের প্রতীক ব্যবহার করে ছোট কোনটি বড় কোনটি সেটি কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে। আচ্ছা তাহলে চলো 3 নম্বর অঙ্কটি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা এখানে যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, দেখো দুটি সংখ্যা কিন্তু এখানে আমরা লিখে নিয়েছি, তাই না? এখন এই দুটি সংখ্যাকে আমরা কিভাবে করে পড়তে পারি আমাদের কিন্তু শুরুতেই পড়তে বলা হয়েছে। আচ্ছা পড়তে গেলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কি, আমরা শুরুতে কিন্তু কমা ব্যবহার করে হাজারের ঘরটাকে আলাদা করব, তাই না? আচ্ছা যখন আমরা হাজারের ঘর আলাদা করতে পারবো তখন কিন্তু খুব সহজেই আমরা এটিকে পড়তে পারবো। আচ্ছা দেখো আমরা যদি হাজারের ঘরে একটি কমা ব্যবহার করি, একক দশক শতক হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে 9, যার কারণে 9-এর আগে এই জায়গাতে কিন্তু আমরা একটি কমা দিয়ে দিলাম। তাহলে কমার এই পাশে যদি আমরা লক্ষ্য করি এখানে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে হাজার, তাই না? তাহলে এখানে কত রয়েছে? এখানে কিন্তু রয়েছে 89। তাহলে আমরা বলতে পারি 89,325। দেখো 89,325। এবার যদি নিচের সংখ্যাটিকে আমরা একটু পড়ার চেষ্টা করি, একক দশক শতক হাজার, এখানেও কিন্তু আমরা হাজারের ঘরে 9 দেখতে পাচ্ছি। তাহলে 9-এর আগে যদি আমরা একটু কমা ব্যবহার করি এখানে দেখো, তাহলে আমরা কমার আগে দেখতে পাচ্ছি কত? দেখো এটি কিন্তু হাজারের ঘর, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 89। তাহলে আমরা বলতে পারি 89,775। আচ্ছা তাহলে এটি হলো 89,775, এটি হলো 89,325। আচ্ছা আমাদের পড়া হয়ে গেল। এবারে আমাদের কিন্তু এই দুটি সংখ্যা থেকে নির্ণয় করতে বলা হয়েছে যে কোনটি ছোট এবং কোনটি বড়, এবং প্রতীকের মাধ্যমে আমাদের কিন্তু এই দুটিকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আলাদা করতে বলা হয়েছে। এখন এই দুটির মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা একদম শুরুতে যে কাজটি করবো সেটি হচ্ছে প্রথম সংখ্যা দুটিকে দেখব। দেখো এখানে প্রথমে রয়েছে 8, এখানে প্রথমে রয়েছে 8, তাহলে 8 এবং 8 দুটোই সমান, আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট এবং কোনটি বড়। এরপরে আমরা পরবর্তী সংখ্যাটি লক্ষ্য করব, এখানে রয়েছে 9, এখানেও রয়েছে 9, তাহলে দেখো 9 9 দুটোই সমান, আমরা এবারেও বুঝতে পারছি না কোনটি ছোট এবং কোনটি বড়। এরপরে চলে যাব তারপরের অঙ্কের কাছে, দেখো এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7, তাহলে 3 বড় নাকি 7 বড়? অবশ্যই কিন্তু 7 বড়। যেহেতু 7 বড় তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটিই বড়, ঠিক আছে? এবং এই পুরো সংখ্যাটি ছোট, যেহেতু 3 ছোট যার কারণে এই পুরো সংখ্যাটি কিন্তু ছোট, ঠিক আছে? তাহলে এটি ছোট এটি বড়। তাহলে এখন আমরা প্রতীকের মাধ্যমে কিভাবে করে এটিকে আমরা দেখাতে পারি? আমরা প্রথমে যেহেতু এই সংখ্যাটি ছোট আমরা শুরুতে এটিকে লিখব, ঠিক আছে? আমরা লিখব হচ্ছে 89,325 এবং এই সংখ্যাটিকে লিখবো আমরা, ধরো পরে আমরা লিখলাম হচ্ছে 89,775। এখন আমরা প্রতীকের মাধ্যমে কিভাবে বোঝাতে পারি যে এই সংখ্যাটি ছোট এবং এই সংখ্যাটি বড়? আমরা জানি যে প্রতীকটি আমরা ব্যবহার করি সেটিকে কিন্তু আমরা একটি মুখের সঙ্গে তুলনা করেছি, তাই না? এবং এই মুখটি সবসময় বড় সংখ্যার দিকে হা করে থাকে। তাহলে এই সংখ্যাটি যেহেতু বড় তার মানে কিন্তু আমরা এই মুখটিকে ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? দেখো এই মুখটি কিন্তু এইদিকে এবারে হা করে আছে, তার মানে কিন্তু এই প্রতীকটি দ্বারা আমরা বুঝতে পারি যে এই সংখ্যার চেয়ে এই সংখ্যাটি বড়, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা
খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।